দিল জনগণ, বিজেপিটা বাতিল করে দিল। তো আমি এই কথাটাই বলতে চাইছি, আমি তাসিরের সাথে একমত। বিএনপি যে হ্যাডাম দেখাচ্ছে, এই হ্যাডামটা না ইলেকশনে গিয়ে শেষ করে দেন সবাই মিলে, তাহলে তারপর আপনি যা যা করার ইচ্ছা আছে সব করে ফেলেন। একদম একদম সব করে ফেলেন। এই তো আমি তাই বলছি, এটি তো ভালো একটি কথা বলেছে বিজেপি নির্বাচনে গিয়ে এই হ্যাডামটা দেখেন না, সেটি কেন করছে? আলোচনা করতে আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, আপনাকে স্বাগত। এবং রয়েছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, আপনাকেও স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে জানতে চাইব যে নতুন একটি যুগপত কর্মসূচি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, সেখানে কারা কারা থাকবে তা নিয়েও ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল 8টি দল থাকবে, পরে আবার কিছুক্ষণ আগেই আমরা যখন শুরু করলাম আজকের এই আয়োজন, এনসিপির একজন নেতা বলেছেন যে তারা কোনো দলের সঙ্গে এই মুহূর্তে জোটবদ্ধ আন্দোলনে যাচ্ছেন না, এবং স্পষ্ট করে বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক যে জামাতের সঙ্গে এই মুহূর্তে এনসিপির দূরত্বও নেই কিংবা খুব যে ক্লোজ সম্পর্ক সেটিও নেই। তারা বলেছে তারা তাদের নিজস্ব রাজনীতিটা করতে চান, এটি একটু আগে বলেছে। তো সব মিলে যুগপত কর্মসূচি কোন দিকে যাচ্ছে, কি বার্তা দিচ্ছে রাজনীতি? ধন্যবাদ আপনার এখন টিভির দর্শক শ্রোতা এবং আমার পাশে দুজন বিজ্ঞ সহ আলোচক, সবাইকে আমার শুভেচ্ছা। আসলে দেখেন যে এই যে আন্দোলনের যে বিষয়টা এই মুহূর্তে আমরা দেখতেছি, এতে কিন্তু এক একজনের এক এক রকম দাবি, আপনার এক একজনের এক এক রকমের দাবি, এবং তারা ঐক্যমত্যে আসতে পারে নাই। গত ফেব্রুয়ারি থেকে তারা কিন্তু চলমান প্রক্রিয়ার ভিতরে আছে। এই সংস্কার নিয়ে, ঐক্যমত্য নিয়ে ফেব্রুয়ারি থেকে চলছে, এখন সেপ্টেম্বর শেষ হতে চলছে, বলতে গেলে মধ্য সেপ্টেম্বরে আসি, আবার বসবে, এমনও হতে পারে এটা আরও সময় নিতে পারে। তাহলে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত সময়টায় করলো কি রাজনীতিবিদরা, কি করলো, কি অর্জনটা কি? তার আগে আমি একটা অন্য জায়গায় যাই। আপনি সব কিছু নিয়ে যদি ঐক্যমত্যে এসেও পড়েন, এই মুহূর্তে আসার দায়িত্ব কিন্তু আমি মনে করি সরকারের নাই এই মুহূর্তে। কারণ সরকার বসতেছে তৃতীয় পক্ষ হিসাবে এই মুহূর্তে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় চলে আসতে পারে, একটা ঐক্যমত্যে চলে আসতে পারে, ইয়েস আমরা এইভাবে ঐক্যমত্যে এসে গেছি, আমরা নির্বাচন চাই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কিন্তু ঐক্যমত্যে আসতে পারে নাই, কারণ তা কেউ চাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি। ইভেন জামাত ইসলাম এমন কথাও বলছে যে নির্বাচন কমিশনে যে হলফনামাটা দেওয়া হয় তার ভিতরে লিখতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করব। মানে এই যে কথাটা, এবং এটা যদি পরে ফলো না করে প্রার্থীটা বাতিল বা এমপি পদও বাতিল হয়ে যেতে পারে, কারণ আপনি হলফনামা যা দেবেন সেটা মানতে হবে, এটা একটা দিক। আবার উচ্চকক্ষ নিম্নকক্ষ সেটা আপনার কি বলে সংখ্যানুপাতের ভোটে হবে, এই যে দাবিগুলো। আবার বিচার সংস্কার এনসিপির দাবি, আপনি ঐক্যমত্যে আসতেছেন না, কোনোভাবেই আসতেছেন না। ঐক্যমত্যে যদি না আসেন তাহলে নির্বাচন হবে কীভাবে? 1 নম্বর। 2 নম্বর হলো, দুইটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন দুইজনে। একজন বিএনপির সালাউদ্দিন সাহেব বলছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কিন্তু একটা আঞ্চলিক সংকট হবে। আলী রিয়াজ সাহেব একই কথা বলছেন। তো প্রশ্ন হচ্ছে যে আপনার দুইজন দায়িত্বশীল ব্যক্তি যখন বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হইলে আঞ্চলিক সংকট হইতে পারে, আভ্যন্তরীণ এক্সটার্নাল ইন্টারনাল সব হতে পারে, এগুলো আপনারা জানেন, জানার পরও আপনি ঐক্যমত্যে আসতেছেন না, তাহলে রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, আপনাদের ক্ষতি হবে না? নিশ্চয়ই বিষয়টা পরিষ্কার। আপনি যদি ফিল করেন যে রাষ্ট্রের ক্ষতি হবে, রাষ্ট্রের জনগণের ক্ষতি হবে, তাহলে আপনাদেরকে ছাড় দিয়ে ঐক্যমত্যে আসতে হবে, প্রত্যেকের ছাড় দিয়ে আসতে হবে। আপনার কিন্তু যার যার জায়গায় অনর, তার মানে প্রত্যেকটা দল ব্যক্তিগতভাবে তার দল এবং ফাইনালি গিয়ে তার ব্যক্তিকে ভাবে। তা না হলে আপনি প্রকাশ করতেছেন যে আঞ্চলিক সংকট হবে, আভ্যন্তরীণ এক্সটার্নাল ইন্টারনাল। তারপরে আরেকটু কথা বলে দিই, এই সব ঐক্যমত্য হইলেও আপনি নির্বাচনে যাবেন কিভাবে? সিম্পল কোশ্চেন, কোন আইনে, কোন সংবিধানে? বাংলাদেশে এখন নির্বাচন কমিশনের নির্বাচনে পর্যন্ত যাওয়ার মতো কোনো সংবিধান এখানে এক্সিস্ট করে না। নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধান মোতাবেক নির্বাচন করব। কোন সংবিধান? আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওই সংবিধানটাই যেটা শেখ হাসিনা পালায়ে গেছে। ইনফ্যাক্ট পালায়ে যাওয়ার পর এটা স্থগিত হয়ে গেছে, থেমে গেছে, আর আমার ভাষায় বিলুপ্ত হয়ে গেছে। যাক, অত বড় বিতর্কে আমি গেলাম না, কিন্তু থেমে গেছে। থেমে যাওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হলো, যে প্রক্রিয়ায় যেভাবে ভাঙুক সংসদ ভেঙে গেছে। ওই সংবিধান বলতেছে সংসদ ভেঙে যাওয়ার পর থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাতে যদি আমি ইউনূস সাহেবের 8ই আগস্ট থেকে ধরি, 8ই আগস্ট 2024, তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা সংবিধান মোতাবেক। অথচ
নির্বাচন কমিশন ডেট দিল ফেব্রুয়ারি 26 নির্বাচন হবে। ওনাকে এই রাইটটা কে দিছে? ভায়োলেশন অফ কনস্টিটিউশন নাম্বার 1, পিওর ভায়োলেশন অফ কনস্টিটিউশন। উনি ওখানে যেতেই পারবেন না, সংবিধান তাকে সেই ক্ষমতা দেয় না। 2, ওনার অ্যাপয়েন্টমেন্টই হয়েছে 21 নভেম্বর 2024-এ, অর্থাৎ 7 নভেম্বর 2024-এ নির্বাচন হয়ে যাওয়ার কথা সংসদ ভাঙার পর তারও অনেকদিন পর তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। নির্বাচন কমিশনের এই যে ঘোষণা করাটা নিয়ে টোটালটা অবৈধ, টোটালটা বেআইনি, তার এখতিয়ারই নাই ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন, যেটার উপরে সে নির্ভর করতেছে। আমি নির্ভর করি কি না করি, কিন্তু সে যেটার উপরে নির্ভর করছে সেটা একদম সম্পূর্ণ অবৈধ। এবং এই প্রক্রিয়া যারা পার্লামেন্ট পর্যন্ত যাবেন সেটাও প্রশ্নবিদ্ধ হবে এবং আনসারেবল হইতে হবে। এবং এই নির্বাচন কমিশন অবস্থা নুরুল হুদার মতো হওয়ার সম্ভাবনা আছে। জি, সেরকম কিছু না হোক, ঠিকঠাক মতো হোক, সেটি আমরা প্রত্যাশা করি। একটু বেশি ছোট্ট করে জানতে চাই, আপনি যে বলছেন যে মানে একমত হওয়া না হওয়া, কিন্তু যতটুকু একমত হয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দল, এই অন্তর্বর্তী সরকার সেগুলো কেন এখনো, মানে সেগুলো জুলাই সনদ হিসেবে কেন এখনো প্রকাশ করছে না? না, জুলাই সনদ হিসেবে তো চূড়ান্ত কি একমত হওয়া সম্ভব? এটা কি মানে সম্ভব কি সম্ভব নয়? এখানে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেন, ব্যক্তি আমাকে যদি প্রশ্ন করেন, অন্তর্বর্তীকালীন সরকার আমার কাছে যেটা মনে হইতেছে, ওনারা জানেন, এখন বুঝে ফেলছেন যে এগুলো কোনোটাই বাস্তবায়ন হবে না। ওনারা তো প্রথম 2 মাস ধরে নিছিলেন যে আমি চেষ্টা করি, আমি বলি চেষ্টা করি, তারপরে চিন্তা করছে যে আমার এখন আর কোনো উপায় নাই, সময় ক্ষেপণ হইতে চাইলে আমার কাছে মনে ফেব্রুয়ারি পর্যন্ত সময় যাচ্ছে আর কি, ক্ষেপণ করছি কিনা তার আলটিমেটলি টাইম সময় ক্ষেপণ হচ্ছে, কারণ এখানে বিচারের ব্যাপার স্যাপার আছে, কতগুলো টাইম রাখছে, ওই টাইমটা হয়তো এখন কিল করা যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না এগুলো এফেক্টিভ কিছু হবে। ডক্টর জাহিদ ভাই, যুগপৎ কর্মসূচি একটি ঠিক আন্দোলন বলছে না, কর্মসূচি বলছে, আবার সেখানে লেখা রয়েছে ফেব্রুয়ারির নির্বাচন। আমি এর সিগনিফিকেন্ট ব্যাপার আমরা যে দেখেছি কর্মসূচিগুলো, সেখানে মাসটা নাম উল্লেখ রয়েছে। এই কর্মসূচিটি আন্দোলন বললে ভুল হবে, কার বিরুদ্ধে? অন্তর্বর্তী সরকার নাকি বিএনপি? কি মনে হচ্ছে? না, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি একটু আগে আরেকটা সত্যি ঠিক নিজেই এই কথাটা তুলে এসেছি, আমি বলবো। তার আগে রাজ্জাকি ভাই সংবিধান ভায়োলেট করা নিয়ে বলছেন, সংবিধান ভায়োলেট নির্বাচনের তারিখ নিয়ে হয়েছে, কোনো সন্দেহ নাই। এটা হওয়া মানেই যে সংবিধান শেষ হয়ে গেছে, ব্যাপারগুলো এইরকম না। যেমন ধরুন, আমাদের সংবিধানের 11 সংশোধনী হচ্ছে, আমরা একটা কাজ আগে করে ফেলেছিলাম, মানে এর চেয়ে মানে নির্বাচন পেছানো চিত্রে ওটা আরও ভয়ঙ্কর কাজ বলে আমার মনে হয়। সেটা হচ্ছে এরশাদ পতনের পর প্রধান বিচারপতি এসে উপরাষ্ট্রপতি, মানে প্রথম মওদুদ আহমেদ উপরাষ্ট্রপতি পদ থেকে রিজাইন করবেন, প্রধান বিচারপতি এসে বাংলাদেশ শাহাবুদ্দিন আহমেদ, উনি এসে উপরাষ্ট্রপতি নিযুক্ত হবেন এরশাদকে দিয়ে, এরশাদ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করবেন। এবং উনি কিন্তু পদত্যাগ করে আসেননি, উনি আবার এখান থেকে প্রধান বিচারপতি হবেন, সেখানে উনি তার চাকরি শেষ করবেন, এটা ওনার কন্ডিশন ছিল। তো এই কাজটা আমরা যখন করছি তখন সংবিধান এগুলো ছিল না, তো এটা তো উদ্ভট। আমরা করলাম কি পরবর্তীতে, এটা আমাদের দেশে না, সারা পৃথিবীতে প্রচুর চর্চা আছে। আপনি আগে কোনো কারণে আপনার সংবিধান যদি ভায়োলেট করে ফেলেন, এরপর আপনি যদি একমত হন, যেমন তখন তো বিএনপির 2/3 মেজরিটি ছিল না, বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে 2/3 মেজরিটি যুক্ত করে 11 সংশোধনীর মাধ্যমে তার এই জিনিসটাকে র্যাটিফাই করেছে। তো সুতরাং এখন নির্বাচন হয় নাই, সংবিধানের বিচ্যুতি হয়েছে, কোনো সন্দেহ নাই, এটা একটা র্যাটিফিকেশন আছে। এটা পরের সরকার এসে যদি সংবিধানে র্যাটিফাই করে, এটা মোটেও অবৈধ কিছু, এটা আমাদের এখানে এই চর্চার আমাদের এই ইতিহাস আছে, এটা কোনো মেজর ইস্যু না। এবার আপনি যে প্রশ্ন করছেন, আমি সেই জায়গায় যদি যাই, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দাবিগুলো আমরা দেখি কার কার কাছে। ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ করা, এই দাবি সরকারের কাছে হতে পারে, এর সাথে আসলে বিএনপির সম্পর্ক না, কারণ বিএনপি এখন পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে না এরকম কোনো আলাপ করে নেই। বাকি জিনিসগুলো যদি বলি, ধরুন জুলাই সনদ বাস্তবায়ন, এটার আইনিভাবে কিভাবে হবে এটা নিয়ে ডিবেট আছে, বিএনপি এটার সাথে দ্বিমত করে। তারপরে লোয়ার হাউস বা আপার হাউস যেভাবেই হোক না কেন, পিআর হবে কিনা, বিএনপি দুটো ক্ষেত্রেই, লোয়ার হাউসে তো ইভেন তাহসিনদেরও স্ট্রংলি, তারা শুধু উপরে আপার হাউসে চায়, বিএনপি আপার হাউসেও চায় না। তো সুতরাং এগুলোর সাথেও বিএনপি জড়িত আছে। এখন যে সরকার নিজেকে ফ্যাসিলিটেটর ঘোষণা করেছে, প্রধান উপদেষ্টা ডেইলি স্টার সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন গত বছর শুরুর দিকেই, তিনি এই কথা স্পষ্টভাবে বলেছেন। আসলেও তাই, উনি বিএনপিকে বাদ দিয়ে একটা লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলি বা অন্যান্য যেসব দাবি আছে যেগুলো বলছে সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন হবে, কতটুকু হবে, কিভাবে হবে, এগুলো যদি সিদ্ধান্ত এগুলো হয় না, তাহলে আসলে দাঁড়ালো যেটা, আমি মনে করি এই কর্মসূচির মাধ্যমে বিএনপিকে এক ধরনের শক্তি প্রদর্শনের চেষ্টা আছে। এখন প্রশ্ন আবার পাল্টা, বিএনপিকে কেন এরা শক্তি দেখাতে চায়? অনেকগুলো অপশন আছে। বিএনপির সাথে সামনে নির্বাচন নিয়ে কি তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং হোক, তারা সেটা চাইছেন, অথবা কম্বাইন্ডলি
ইসলামী দলে কিন্তু এখানে মূল চালিকা শক্তি। 8টা দলের মধ্যে যদিও এনসিপি আমি দেখেছি আদিব সম্ভবত বলেছেন যে তারা যাচ্ছেন না, বা এবি পার্টি গণ অধিকারও বলছে, মানে সবাই বলছেন এই সিদ্ধান্ত নিচ্ছেন, আর বাকি 5টা ইসলামী দল। এবি পার্টি বা গণ অধিকার এখনো কিছু বলেনি, কিন্তু এনসিপি বলেছে, এনসিপি বলেছেন। আচ্ছা, তারা যাচ্ছে তাও বলেনি, এবারে গণ অধিকার বা 5টা দল হচ্ছে ইসলামী দল আর বাকি 3টা ইসলামী দল না। তার মানে হচ্ছে একটা ইসলামী একটা মোর্চা তৈরির যে চেষ্টা ছিল, তার সাথে কিছু নন, মানে যারা অন্তত ঘোষিতভাবে ইসলামী দল নন, তাদের মিলে একটা মোর্চা তৈরির চেষ্টা। যখন মোর্চা আপনি তৈরি করতে চান, তখন যদি কিছু কর্মসূচি মাঠে থাকে, সেটা কিন্তু আপনাকে হেল্প করে। সেই ঘটনারও সম্ভাবনা নেই তা না। তাহলে তারা সেটা করে বিএনপিকে আসলে একটা মেসেজ, বা একই সাথে জাতিকেও একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করতে পারেন যে আমরা বিএনপির বাইরে একটা গ্র্যান্ড মোর্চা তৈরি করার চেষ্টা করছি, এটাও হতে পারে। এই মুহূর্তে তো আর খুব বেশি দল নাই, বিএনপিকে যে আমরা আলাদা রাখি আছে কি? বিএনপি এবং বিএনপির সাথে অ্যালাইড দল বাদ দিলে আর খুব বেশি দল নেই। হঠাৎ করে আমরা দেখলাম বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসলো এই 8টি দলের সঙ্গে একটি যে যুগপত কর্মসূচি, সেখানে এনসিপিও আছে, সেখান থেকে হঠাৎ করে আবার আপনারাই বললেন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে যে না এই মুহূর্তে আপনারা কোনো জোটে যাচ্ছেন না, কর্মসূচিতে যুগপত কর্মসূচিতে যাচ্ছেন না। একটু আগে আজকে আপনার যুবশক্তির একটি অনুষ্ঠানে এটি আরও ক্লিয়ার করলেন আপনাদের একজন যুগ্ম সদস্য সচিব সম্ভবত। মানে কি বিএনপির সঙ্গে কোনো কি আলাপ হয়ে গেল নাকি এর মধ্যে, বা নেগোসিয়েশন হয়ে গেল কিনা? আচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি উপস্থাপক এবং দুজন বিজ্ঞ আলোচক, আমার খুবই শ্রদ্ধার, যারা আলোচনা করেছেন। দেখুন, আমি মানে আপনার প্রশ্নটা রেসপন্স দেওয়ার আগে জাস্ট একটু রাজ্জাকি ভাই আমার প্রচণ্ড রকম সম্মানে, তারপর একটু জাস্ট ছোটো রেসপন্স করি। সেটা হচ্ছে যে আমরা যখন 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম দেখলাম, তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের টেক ওভার, এবং তার এই জীবদ্দশায় খুব সিগনিফিক্যান্ট একটা মানে রেফারেন্স আছে, সেটা সামরিক ফরমান। আপনি যখন সামরিক ফরমানের দিকে তাকাবেন, তখনও তো কনস্টিটিউশনাল ভায়োলেশন হয়েছে। মানে আপনি যদি মানে খুবই স্ট্রাকচার অ্যাঙ্গেলে দেখেন, আপনি যখনই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান, রাষ্ট্রযন্ত্র তো আসলে কনস্টিটিউশনকে ক্যারি ফরওয়ার্ড করে। তো যখনই আপনি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন, মানে আপনি আপাত দৃষ্টিতে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন, সংবিধানের বিরুদ্ধে গিয়েই করা, সংবিধানের বিরুদ্ধেই যাচ্ছে একদমই। আসলে সংবিধান এটা আমরা সংবিধান ইটসেলফ ইজ সেইং যে সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন। কাজেই দেখেন, সাধারণ মানুষ যখন 5 আগস্টের আগে পরে যখন এভাবে করে রাস্তায় নেমে এই সংবিধানের সিস্টেমেটিক মানে সমস্যাগুলোকে যখন আইডেন্টিফাই করে এটাকে রিজেক্ট করে, তো খুবই স্বাভাবিকভাবে এটাকে আর আমরা ভায়োলেশন বলে আমরা এটাকে দেখি না। তখন এটাকে আমরা বিপ্লব বলি, তখন এটাকে আমরা রিফরমেশন বলি, তখন এটাকে আমরা গণঅভ্যুত্থান বলি, আপনি এটাকে যে নামে ডাকেন। কাজেই মানে টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি আপনি তাকান, সাংবিধানিক যে জটিলতাগুলো এখন রয়ে গেছে, এখন আপনার তো সুযোগ নাই, আপনি তো সংবিধানে হাত দিতে পারতেছেন না, আপনার পার্লামেন্ট লাগবে। যে জটিলতায় আসলে আমরা এখন যে ঐকমত্য কমিশনের যে আলোচনা যে জায়গায় আটকে আছে, আসলে আপনি এই জন্য কিন্তু দেখবেন যে যখন সরকার গঠিত হলো, তাদের কাছে যখন কোনো উপায় উপকরণ যখন তাদের কাছে ছিল না, তারা কিন্তু 106 আমরা যে সিস্টেমটা আমরা জানি, তারা কিন্তু সেই উচ্চ আদালতের কাছ থেকে গিয়ে কিন্তু তারা একটি রায়ের মাধ্যমে বা একটি নির্দেশনার মাধ্যমে এটাকে রিজলভ করছে। কাজেই উইথ অল ডিউ রেসপেক্ট বলি, মানে আমাদের কাছে মনে হয় না যে এটা ডিসকন্টিনিউশন অফ মানে কনস্টিটিউশন, রাদার এটা একটা প্রসেস অফ রিফরমেশন। নাও ইটস ইয়োর কল, বা এটা মানে যতগুলো পার্টি এটা সেখান থেকে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন প্রথমত এখানে আজকে আরিফ আদিবের যে রেফারেন্সটা আপনি কোট করেছেন, তার আগেও আপনি যখন দেখবেন যে আমরা একটু ক্ল্যারিটি দিয়েছি হচ্ছে গতকালকেই, দেখেন এখানে আমরা খুব স্পষ্ট একটা জায়গায় কিন্তু আমরা বলেছি। আপনি যদি একটু দেখেন যে যেই মোর্চাটা হচ্ছে বা যেই অ্যালায়েন্সটা হচ্ছে, এটা প্রথমত পলিটিক্যাল মানে ইলেকশনাল অ্যালায়েন্স কিন্তু তারা বলতেছে না, এটাকে তারা বলতেছে যে একটা দাবি। এখন দেখেন, জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে কিন্তু কারো দ্বিমত নাই এখানে, 8 দল বলেন বা 9 দল বলেন। যদি বিএনপিকে এবং বিএনপির যে 12 দল যেগুলো আছে, এই দলগুলোর দিকে যদি তাকাই, মানে ওনাদের ওই গ্রুপ অফ মানে পার্টিস, এটাকে যদি মানে এটার বাইরে যদি আপনি তাকান, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মোটা দাগে কারো বিতর্ক নেই। সর্বশেষ আপনি ঐকমত্য কমিশনের যে আলাপটা আমরা সর্বশেষ দেখেছি, এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট কেস। আমরা উই শুড রিকগনাইজ ইট। সিগনিফিক্যান্ট কেসটা কি? ঐকমত্য কমিশনের ওটা আইডিয়ালি লাস্ট বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সকল পলিটিক্যাল পার্টি এটা কিন্তু সকল পলিটিক্যাল পার্টি বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে আমরা নিজেরা ইন্টারনালি আমরা একটু দেখি, এটাকে চেক ব্যাক করি, আমরা একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে পারি কিনা। তো পরবর্তীতে এটা টাইম এক্সটেনশনের ব্যাপারে একটা আলোচনা আছে, এটা এখন হয়েছে কিনা আমি জানি না, এটা বুধবার জানাবে। কাজেই এটা একটা সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট, মানে পুরো ব্যাপারটাই সিগনিফিক্যান্ট এই ঐকমত্য কমিশনের আলোচনা। তো আমি যে জায়গাটাতে আসলে ফোকাস করতে চাই, দেখেন প্রথমত মানে আইনি ভিত্তি নিয়ে কারো বিতর্ক নাই। দ্বিতীয়ত আমরা যে জায়গাটাতে ফোকাস করেছি, এটাতে না যাওয়ার প্রসঙ্গে আমরা যেটাতে বলেছি, জামাত ইসলাম বা তাদের সমমানা যে পার্টিগুলোর কথা বলতেছি, তারা আসলে ফুল পিয়ারের ব্যাপারে আন্দোলনটা করতেছে।
এবং ফুল পিয়ারের ব্যাপারে কিন্তু আমাদের প্রথম দিন থেকে আমাদের প্রচন্ড রকম দ্বিমত ছিল। আমরা বলেছি যে আপার হাউসে পিয়ার, আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা প্রসেস, এটা একটা মানে আপনার যদি আমরা পুরো জনগণের দিকে তাকাই, আসলে তো এটা তো তাদের দেশ, তাদের সংবিধান, তাদের মতামত। কাজে আমাদের কাছে মনে হচ্ছে ইট উড বি ডিফিকাল্ট যদি আমরা ফুল পিয়ার এখনই এটাকে এক্সিকিউট করতে চাই। আমাদের কাছে আপনারা একটা সিদ্ধান্ত থেকে সরে আসলেন, মানে এটি না, এটা সিদ্ধান্ত থেকে মানে প্রথমত আপনাকে বুঝতে হবে সিদ্ধান্ত হয়েছে কিনা আসলে, না এটা তো ইউ নেভার নো বা উই নেভার নো। ব্যাপারটা তো এটাও তো একটা কমেন্ট ছিল, গণমাধ্যমে আপনাদের কমেন্ট ছিল, আমরা দেখছিলাম যে এটা তো আমরা ডিক্লাইন করেছি, আমরা বলেছি এটা মিসকোট। কাজেই দেখেন এখন আপনি যদি বলেন আলোচনা সমালোচনা হচ্ছে, আমাদের সকল পার্টির সাথে আলোচনা সমালোচনা হচ্ছে। জামাত, আপনি যে প্রশ্নটা করেছেন বিএনপির সাথে কি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল? দেখেন, ইটস নাথিং অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, ইটস অ্যাবাউট লাইক আপনি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে কেউ তো কারো বিরুদ্ধে না এখন, এখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক্সপেক্ট আমরা কিন্তু এখন দেশটাকে দেখতেছি না। কাজেই প্রত্যেক পার্টির সাথে প্রত্যেক পার্টির এই ক্রস চেক ডিসকাশনগুলো হচ্ছে। এখন এই স্পেসিফিক পার্টিকুলার ইস্যুতে জামাত ইসলামী যেই আন্দোলনটাকে বা যেই কর্মসূচিগুলোকে এগিয়ে নিতে চাচ্ছেন, ওই জায়গাটাতে আমাদের কাছে ফর দি টাইম বিং, রেকর্ডেড ফর দি টাইম বিং, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আলাদা থাকতে পারি। যদি কখনো মনে হয় রাষ্ট্রের বৃহৎ প্রয়োজনে, যদি কখনো মনে হয় জুলাই সনদের বৃহৎ প্রয়োজনে আমাদেরকে তাদের সাথে যোগ দেওয়া দরকার, আমরা যোগ দিব। যদি মনে হয় যে না, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন চালায় সফলতা আনার সুযোগ আছে, আমরা আলাদা করে। রাজিক ভাই, এই যেটি আপনার কাছে কি মনে হয়, মানে এনসিপির এই যে অবস্থানটি মানে নড়ে গেল বা নড়ে যায় মাঝে মাঝেই, মানে পিছনে কি কোনো কলকাঠি নাড়াচাড়া চলে বা সেটা তো এনসিপি সবচেয়ে ভালো বলতে পারে, যেহেতু প্রতিনিধি হিসেবে আছে। তারপরে যদি মনে করেন, সে যদি মনে করে যে তারা আদারওয়াইজ এককভাবে করতে পারবে, তাহলে নিঃসন্দেহে তারা এককভাবে চলবে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। না চলতে পারলে তখন দেখা যাবে আর একজনের। কিন্তু জাহিদ ভাইয়ের আমি বিনয়ের সাথে একটা জবাব দিতে চাই। উনি শাহাবুদ্দিন সাহেব একটা কথা বলছে, চিফ জাস্টিস পদ থেকে আসবেন, আবার ফেরত যাবেন, তার বহাল তবিয়তে যাবেন, ভাইস প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট সব ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে হয়েছিল? 3 দলীয় জোটের রূপরেখা মোতাবেক প্রজ্ঞাপন জারি হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়েছিল, এবং সেই প্রজ্ঞাপন হতে হবে 1। 2, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে সংবিধান মোতাবেক তারা আগাইছে, কারণ এইটা সংবিধানে ঢুকবে। আর আমি যেটা বলছি এখন সেটা হইল আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি সংবিধানই নাই, কিন্তু সেই বিতর্কে আমি যাই নাই। যেহেতু নির্বাচন কমিশন বলছে আমি সংবিধান মোতাবেক নির্বাচন দিব, তার রাইটই নাই ওই 3 মাসের পরে কোথাও যাওয়ার। তাহলে কি হবে? টোটাল অবৈধ হবে। যত কথাই আমি আবার একটা প্রজ্ঞাপন কোনোদিন মানে কনস্টিটিউশনের চেয়ে বেশি কিছু, আপনি একটা প্রজ্ঞাপন দিয়ে বলছেন এটা হবে এবং আপনি বলছেন সেটা বেশি হয়ে গেল। আপনাকে শুনুন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন, সোজা একটা কথা, আপনি প্রজ্ঞাপন দেন আর যাই করেন। আমি সেটাই বলছি। আমি আমি এখন শাহাবুদ্দিনের কথা বলছি, আসলে মোদ্দা ব্যাপারটা কি? না, আমি শাহাবুদ্দিন সাহেবটা ভায়োলেশন কনস্টিটিউশন, তো কনস্টিটিউশন ভায়োলেশন মানে কি? আন্ডারস্ট্যান্ডিং আমরা প্রজ্ঞাপন করে নিছি, এটা প্রজ্ঞাপন না হলেও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি বললে হবে না, কোনো আপনি বিনা কাগজে একটা জায়গায় পৌঁছে আমাদের একটা প্রজ্ঞাপন আমরা এখন 23 ফেব্রুয়ারিতে হয়ে যাবে তো, তাহলে না একই কথা হলো। আমি বলছি কোনটা, সে বলছে প্রজ্ঞাপনটা আগে দেয়, আপনি বলছেন পরে দিতেই হবে। না, আমি বলি দিতে হবে কেন? সরকারটা তো অন্তর্বর্তীকালীন, না পরে দিলে হবে না। না, সরকারটা তো অন্তর্বর্তীকালীন। হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীনের কি এই সংবিধানে ঢোকার কোনো সুযোগ আছে? না, এটা নেই তো, সেটা আমরা আদালতে 106 চিঠি করে আসলাম। তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার চিঠি দিল নির্বাচন কমিশনকে, যেই সরকারটা সংবিধানে নেই, তাহলে আগামী নির্বাচন কি হবে? তাহলে বলতে শেষ করতে দেন। যে সরকারটা সংবিধানে নেই, চিঠি দিয়ে দিল নির্বাচন করো, নির্বাচন কমিশন বলতে আমি সংবিধান মোতাবেক করবো। ইউসি করতে হবে কি বলে দিচ্ছি, বাংলাদেশে যত বিজ্ঞ থাকুক, জুলাই ঘোষণাপত্র হয়েছে একটা, হয়েছে তো? হ্যাঁ, ওটা শেষ নয়, ওখানে সংশোধন আনতে হবে। কি এই সরকারের মেয়াদ কি 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 মতো দেওয়া হলো, লিখতে হবে নাম্বার 1। নাম্বার 2, এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন করবেন। নাম্বার 3, এর মেয়াদের মধ্যে উনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। অর্থাৎ যেগুলো দেওয়া হয়ে গেছে এটা অন্তর্ভুক্ত করতেই হবে, তাইলে এটা কভার হবে। তা নাহলে আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না। এটা ছাড়া হবে কভার? আমি মনে করি না, কারণ মনে করেন না বলতে আপনি যদি অনিয়ম, আপনি সংবিধানটা পড়ে দেখেন। আমি পড়েছি, সরি, আপনার মতো আমি প্র্যাকটিসিং লয়ার না, আমি সংবিধান পড়ছি। আমি একটু বলি আপনাকে, খুব বেসিক জুরিসপ্রুডেন্স। আপনার যদি আমি একটা সংবিধানে একটা কথা খোলাখুলি বলি, এটা লয়ারের সম্পদ না। সংবিধান নাগরিকের জন্য লেখা হয়েছে, নাগরিক পড়বে, নাগরিক বুঝবে। আমি পড়েছি, আমি বুঝেছি। একটু বলি, সর্বোচ্চ আইন যেটা সংবিধান, আপনি যদি প্রজ্ঞাপন লেখেন যে এটা দিয়ে এই করা যাবে, ওইটা সংবিধানের সামনে কিছুই না। যদি এটা হইতো কাজ, তাহলে আপনি সংবিধান পরে রাটিফাই করছেন কেন? আপনি একটা প্রজ্ঞাপন দিয়েছেন না, না দরকার নেই, কোনো ঘোষণাপত্র দিয়ে যান, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। জুলাই ঘোষণাপত্র কেন ছিল সেটা অন্য জিনিস। একটু বলি, আমাকে একটু বলতে দেন। ঢোকান না ঢোকান কিছু আসে যায় না। ইভেন আমি জুলাই সনদ লাগবে না, কিছুই লাগবে না। আমি একটু বলি আপনাকে, কিছু না হলে কোনো সমস্যা ছিল না। যাই হোক, ইভেন আমি একটু আপনাকে বলি, ইভেন আমাদের তো লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কনস্টিটিউশনে নাই। আপনি এখন
এই নির্বাচনটাও করতে পারেন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে, যদি সবাই একমত হন এবং আপনি যদি পরে গিয়ে কনস্টিটিউশন এটাকে র্যাটিফাই করেন যে হ্যাঁ আমি লোয়ার হাউসে এটা এইবার থেকে 13 থেকে এফেক্টিভ দিয়েছে, হতে পারে। সো একটা প্রজ্ঞাপন দেয়া না দেয় এটা খুবই কসমেটিক ব্যাপার। এটা দিয়ে সংবিধান সংশোধন পরে করা যাবে কি যাবে না এখন অবৈধভাবে, ইটস নট দ্যাট বিগ ম্যান। ভাই এটা ক্লাব সমিতি না তো, এটা রাষ্ট্র, তামাশা না। আমরা তো তামাশা বানাই নিছি এটাকে, মানে মুখ দিয়ে নির্বাচন দিয়ে যেমন হয়ে গেল এরপর সংবিধান বানাবো। এই আলোচনা হয়তো চলবে, এটি সমাধান আমরা যেতে পারছি না। আমরা একটু আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, সেগুলো যে আমরা দেখছি ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের পর আমরা গতকাল দেখলাম জামায়াতের আমিরের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সব নেতারা দেখা করেছেন। এটি রাজনীতিতে নতুন করে বার্তা দেয় কিনা? সেতে ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, এটি নতুন করে আর আলোচনা করার কিছু নেই। যেটি নতুন করে আলোচনা করতে চাই, আমরা দেখলাম যে গতকাল গণমাধ্যমে আজ এসেছে, জামায়াত আজকে জানিয়েছে, গতকাল একটি বৈঠক হয়েছে জামায়াতের আমিরের সঙ্গে দেশের শীর্ষ যত ব্যবসায়ী সংগঠন রয়েছে তার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, যেটি কিনা ডাকসু এবং জাকসু নির্বাচনের পরপরই হলো। এটি কি ঠিক এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে ভোট, তার আগে কোনো বার্তা দেয় কিনা রাজনীতিতে? আপনি যদি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে এই ব্যবসায়ী কিন্তু হাসিনা পতনের 2 দিন না 3 দিন আগে বৈশাখ বলছিল দরকার হলে 1 মাস 6 মাস ব্যবসা করবো না, আপনার সাথে আমরা আসি। এই ব্যবসায়ী বাই রোটেশন কিন্তু আবার পরবর্তীকালে যে সরকার চেঞ্জ হলো ইউনূস সাহেবের সাথেও সাক্ষাৎ করছে। তার মানে কি তখন তারা করছে বিএনপির সঙ্গে করছে রেগুলার। কেন করছে? যে যখন যে আসে, এখন বিশ্ববিদ্যালয় এমন একটা ব্যাপার আসছে, সবাই বলে যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয় এটা জাতীয় নির্বাচনে তেমন কোনো ইম্প্যাক্ট হয় না, বাট বি শিওর অ্যাবাউট ইট যে এইবার একটা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হয়েছে, যে কারণে ব্যবসায়ীরা অলরেডি জামাতের সাথে দেখা শুরু করছে। আমি মনে করি পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বিদেয়ী, এটা সাইড এফেক্ট বলতে পারেন, থার্ড ল অফ নিউটন বলতে পারেন, যে একটা কর্মের একটা বিপরীত প্রতিক্রিয়া হয়, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন। ওষুধটা কীভাবে হয়েছে সেইখানে আপনাকে যেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া কেন হয়েছে সেটার একটা কারণ আছে, পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলেই। ডাকসু নির্বাচন বলেন, জাকসু, এই 2টা নির্বাচন হয়েছে, এর বিতর্ক নিয়ে আমরা এখন করবো না, কারচুপি টারচুপি অনেক কথা হয়েছে, কিন্তু আলটিমেটলি বিজয় লাভ যারা করছে তারা কেন করছে? বিষয়টা হচ্ছে এবার ছাত্ররা বিবেচনায় নিচ্ছে কি, ইউনিভার্সিটি অনেক কিছু বিবেচনায় নেয়, জাহিদ ভাই আমার সাথে ভালো বলতে পারবে, একটা ব্যক্তির যোগাযোগ, ব্যক্তির আচরণ, ব্যক্তির ইমেজ, মেধাবী ছাত্র, তার চলন বলন, এগুলো নেয়। পাশাপাশি আপনি আরেকটা বিষয় কিন্তু একেবারে সাংঘাতিক, যেমন আমরা 71 সালের যুদ্ধ 53 বছর যাবত লালন করছি। জি, 53 বছর পর লালন করে আপাতত লালনকারী চলে গেছেন। তারপরে ঘটনা ঘটলো কোনটা? জুলাইয়ে আসায় 71-এর চেতনাটা মানে যারা ধারণ করতে পালাইছে। তো যেই যুদ্ধের ঘটনা 53 বছর লালন করছি, সেই জুলাই বিপ্লবটা অন্তত 53 মাস তো লালন করব 53 মাস, নট বছর। এখন আপনি আসেন, যেই মুহূর্তে যুদ্ধ আর জুলাই আন্দোলনের পর যখন প্রত্যেকটা সংগঠনের, বিশ্ববিদ্যালয়ের সংগঠন কিন্তু মাদার সংগঠন আছে, মাদার সংগঠন তার পার্টি যখন প্রতিক্রিয়া দেয়, একটা পার্টি ছিল সম্পূর্ণ সাইলেন্ট, আরেক পার্টি যখন বলে যে রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, ন্যাচারালি জুলাই চেতনার বিরুদ্ধে যায় বলে ছাত্র সমাজ মনে করে নিছে। তারপরেরটা বলি, তারপরে বলছে দল নিষিদ্ধ হবে কিনা জনগণ সিদ্ধান্ত নেবে, এটা জুলাই বিরোধী চেতনায় যায়। এবারের জাকসু নির্বাচনে আমার কাছে মনে হয় ছাত্রদের জুলাই চেতনা, ছাত্র ভোটাররা মনে করছে, ওরা যাদেরকে মনে করছে চেতনা ধারণ করে তাদেরকে তারা ভোট দিছে। এই কারণে আপনি এই বিপর্যয়, এইটার ঢেউ এখন চলমান এবং এইটার ঢেউ চলমান এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে, যেটা ব্যবসায়ীরা অলরেডি আজ করে। আপনার কি মনে হয় এই ঢেউ বলছিল যেটি রাজ্জাকি ভাই, ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে? মানে খুব ব্যাপক না হলেও এই ব্যবসায়ীদের যাওয়ার ক্ষেত্রে এটা একটা স্বীকৃতি তো বটেই। মানে তারা জামায়াতের সাথে বসেছে এবং জামায়াত যদি একটা, না এটা কি প্রথমবারের মতো আর কখনো বসেনি এতটা ফর্মাল এতজন মিলে এভাবে বসে নাই, আমার অন্তত চোখে পড়েনি। আমি আমার যেহেতু বুঝতে চাই, রাজনীতি বিশ্লেষণ করতে চাই, খুবই খেয়াল রাখি সাধারণত, কিন্তু আমি এর মধ্যে আসলে 5 তারিখের পরে এই ধরনের প্রবণতা দেখি নাই। সো এটা এক ধরনের স্বীকৃতি। আগে কখনো পড়েছে কিনা? না, চোখে পড়েনি। আচ্ছা, এখন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে 5 আগস্টের আগে তো পড়ার সম্ভাবনাই নেই। মানে তাদের সেই রাজ্জাকি ভাই বললো যে ব্যবসা বন্ধ করে কবর টবরে যেতে চেয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন। আচ্ছা, আর ব্যবসায়ীদেরকে আসলে ব্যবসায়ীরা এরকমই হবে, তারা ব্যবসা করতে চান, তারা ব্যবসা করার জন্য, সুতরাং এই টোন। এবং আমি এখন রাদার এটা, মানে তারা অনেক বড় জোয়ার না হলেও এটা তো শিওর জামায়াতে ইসলামী বাংলাদেশের একটু অন্য ক্যালকুলেশন আছে, জাতীয় পার্টি যদি থাকে সেখানে কেমন করে। এর বাইরে জামায়াতে ইসলামের সেকেন্ড লার্জেস্ট দল হচ্ছে এবং তার ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি, এই নির্বাচন যদি সরিয়েও রাখি, রাজনীতি হবে, ভবিষ্যতে সে একটা বড় দল হিসাবে সামনে আসবে। সুতরাং এই সম্পর্কগুলো তারা তৈরি করবেন এবং উভয় পক্ষের সাথেই ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করেন ভালো সম্পর্ক রাখা। আমি একটু আমেরিকার দিকে যদি যাই,
আমাদের তার তো প্রকাশ্য নেই, আমেরিকাতে তো প্রকাশ্য ডোনেশন আছে, একই ব্যবসায়ী গ্রুপ, রিপাবলিকান, সবাইকে প্রকাশ করলে ইনকাম ট্যাক্স কি জানেন রাজস্ব রেভিনিউ ধরবে। তো ওখানে দুই পক্ষকেই তারা সবসময় চায় যে সবার সাথে সুসম্পর্ক থাকতে। সো আমি এটাকে ওইভাবে দেখতে চাই, খুব মেজর কিছু না হোক, কিন্তু আবার এটাও সত্য যে সাম্প্রতিক যে প্রবণতা, দুটো ইলেকশন আছে, সবকিছু মিলিয়ে তারা মনে করছেন যে তাদের সাথে, এবং আমি রাজাকের সাথে এই ব্যাপারে একমত যে ব্যবসায়ীরা সম্ভবত মাঠের খবর কোনটা কেমন হচ্ছে তারা আঁচ করতে পারেন, তাদের তো যেহেতু ব্যবসার হিসাবে। একটু জানতে চাই, আজকে আপনাদের একজন শীর্ষ নেতা বলেছে ৭২ সংবিধান ডেড সংবিধান, মানে এখনো এই বিষয়ে কেন আলাপ আসছে? আপনাদের নির্বাচন নিয়ে কথা বলবার কথা ছিল, আপনাদের মাঠে ময়দানে কাজ করবার কথা ছিল, কিন্তু আপনারা এখন এই বিষয়গুলোর মধ্যে রয়ে গেছেন। আমরা জাকসুতে দেখলাম যে আপনাদের ছাত্র সংগঠন, তাদের অবস্থাও ওইভাবে আশানুরূপ দেখা গেল না। দেখুন, মানে প্রথমত মানে এটা আপনি যেভাবে করে ফ্রেম করতেছেন, দেখেন এটা এনসিপি না তো, আপনি ঐকমত্য কমিশনে কি নিয়ে আলোচনা হচ্ছে দেখেন, আপনি এখনো তো ঐকমত্য কমিশনে আপনি মানে দেখেন কনস্টিটিউশনাল জটিলতা তো এখনো সেই আলোচনাটি তো আপনি করতেছেন। আপনি জুলাই সনদকে কিভাবে স্বীকৃতি দিবেন, এটা আইনি ভিত্তি কি হবে, এটা কি আপনি 106 থেকে আনবেন, নাকি এটা আপনি পিসিও থেকে নেবেন, নাকি এটা আপনি গণভোট করবেন, নাকি আরও বিভিন্ন দল যেভাবে করে সাজেশন, একটা গ্রুপ অফ পিপল, আমি লাস্টলি যেটা ইয়ে করলাম, প্রধান রাষ্ট্রপতির কাছ থেকে সাজেশন নিয়ে আসার কথা বলা হয়েছে সেখানে। তো আপনি কি নিয়ে ডিসকাশন করতেছেন? দেখেন আপনি কিন্তু দিন শেষে মানে এটা আমি আমাদের যারা এখানে আছেন অসংখ্যবার, আমি সবার কাছে ইতিমধ্যে অসংখ্যবার শুনেছি, এটা যেই ঘটনাটা আসলে ঘটার কথা ছিল প্রথম দিকেই, জুলাই বিপ্লব জাস্ট ইমিডিয়েটলি যেই ঘটনাটা আসলে হওয়ার কথা ছিল, সংবিধানকে আপনি বিলুপ্ত ঘোষণা করে বিপ্লবী সরকারের যে ফর্মুলা, সেই জায়গাটা আমরা যেতে পারতাম, সেই ভুলটা আমরা সবাই মিলে করে ফেলছি। এখন প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে ৭২-এর সংবিধান ডেড না। আপনি না, আমি রাজ্জাকি ভাইকে মানে উনি যে জায়গাটাতে ছেড়েছেন, আমি ওই জায়গাটাতেই জাস্ট যদি আমি ক্যারি ফরওয়ার্ড করি, দেখেন এটাই তো বাস্তবতা। আমরা যখন বলেছি, আমরা তো ওই দাবি থেকে শুনে আসলাম, নতুন সংবিধানের দাবি তো আমাদের জন্য নতুন না। নতুন সংবিধানের দাবিতে আমরা 64 জেলা আমরা ঘুরেছি, মানুষের কাছে গিয়েছি, আমরা তো এখনো সেই দাবি থেকে সরে আসিনি। শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক ভদ্রতা, রাজনীতির যে নর্মস কার্টিসি এবং আলোচনার সাপেক্ষে আমরা তো দাবিকে মোটা দাগে আনতেছি না, তবে আনতে হবে। এটা আমি আপনাকে একটু বলে যাই, আপনি যেই জটিলতার মধ্যে পড়ে আছেন, আপনি এই জটিলতা থেকে যদি আপনি সত্যিকার অর্থে বের হইতে চান, আপনি দেখেন এত বড় গণঅভ্যুত্থান হয়েছে, আপনি জনগণের যে অভিপ্রায় ছিল সেই অভিপ্রায়ের যে রিফ্লেকশন, এই রিফ্লেকশন যদি আপনার কনস্টিটিউশনে না পড়ে, তাহলে আপনি দিন শেষে কি করবেন? আসলে দিন শেষে তো আপনি ওই দেখবেন জটিলতাটা যেখানে থেকে যাবে, সেটা হচ্ছে যে ওই আপনি দেখবেন যে নেক্সট পার্লামেন্ট যে দল বড়, যে দল ক্ষমতায় যেই দলই আসবে, সে তার সেই দাদাগিরিটাই দেখাবে। আর যেভাবে করে আমরা দেখেছি একেবারে রাতের আধারে, দিনের জাস্ট প্রথম ঝলকে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার নাই হয়ে গিয়েছে, দিনের ঝলকে আমরা দেখেছি যে হুট করে প্রধান বিচারপতির ক্ষমতাকে হ্রাস করে দেওয়া, যেই ফর্মুলায় আসলে স্বৈরাচারিতা তৈরি হয়েছে এত বছরে, সেই জায়গায় সেই দরজাগুলো কি আপনি বন্ধ করেছেন? করেন নাই তো। করার জন্য কি আপনি স্টেপ নিচ্ছেন? নেন নাই তো। আপনি তো প্রথম দিনই বলছেন না আপনি রাষ্ট্রপতিকে সরাইলে এখানে কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হবে। আরে ভাই, আপনি যদি রাষ্ট্রপতিকে সরাইলে কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হয়, তাহলে তো আমরা বলছিলাম কনস্টিটিউশন সরান। আপনি তো সেই জায়গাটা তো জানেন, সেই হাসিনাকে সরাইলে তো কনস্টিটিউশন জটিলতা থাকতো না। কাজী দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আমরা বড় সমস্যাটাকে রেখে দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ বড় সমস্যা রেখে দেওয়া কেন রাখতে হচ্ছে, কেন এটা তো আপনাকে বড় দলের জবাব দিতে হবে, বড় দলকে জবাব দিতে হবে। দেখেন এখানে একদম ভেরি শার্প, ভেরি ক্লিয়ার। আপনি ঐকমত্য কমিশনের দিকে তাকান, আদার পলিটিক্যাল পার্টিসগুলোর দিকে তাকান, আপনি শুধুমাত্র যদি ফ্রেম করেন যে ইসলামী দলগুলো চাচ্ছে, ইসলামী দলগুলো চাচ্ছে না তো শুধু। এখানে আপনি জুনায়েদ সাকিব ভাইয়ের বক্তব্য শুনেন, আপনি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দলের বক্তব্য শুনেন, আপনি এবি পার্টির বক্তব্য শুনেন, এনসিপির বক্তব্য শুনেন, এই পার্টিগুলো ইসলামিক দল না। এবং আপনি যদি জাস্ট অপোজিশনে আপনি যাদেরকে দেখছেন, শুধু বিএনপির দিকে যদি আপনি তাকাই, তাদের বক্তব্য তো প্রথম দিক থেকে তারা অ্যাডামেন্ট। এখন ছাড় দেওয়ার প্রবণতা তো তাদের মধ্যে থেকে আসতে হবে। একটু এই যে যেটি বললো যে বিএনপির দিক থেকে ছাড় দেওয়ার প্রবণতা আসতে হবে, এবং আজকে একটু আগেই সারোয়ার তুষার বলেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এখন সালাউদ্দিন কমিশনে রূপ নিয়েছে। তাহলে কি মানে বিএনপির কাছে সবাই কি হেরে যাচ্ছে বিষয়টি তাই? আচ্ছা হারজিত, আমি যদি এভাবে প্রশ্ন করি, একটু ডেভিলস অ্যাডভোকেট, বিএনপি ছাড় দেবে না, ও দেবে না, ও বড় দল, ও মনে করছে তার হ্যাডাম আছে, সে ছাড় দেবে না, তারপর কি হবে? এটা উত্তর দিব, কি করা উচিত? দিবেন। আমি আগে বলছি না, দেখেন বিএনপি ছাড় দিবে না, এই যে ওয়ার্ডটাকে যদি ধরে বলি যে তার হ্যাডম আছে, ভাই সরি টু সে, তার হ্যাডমকে চূর্ণ বিচূর্ণ কিন্তু যেই দলকে তারা ছাড় দিচ্ছে না, সেই দল ডাকসুতে করে দিছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আপনাকে বুঝতে হবে যে রাজনীতিটা আর হ্যাডম পলিটিক্সের মধ্যে আটকে নাই। নির্বাচন ডেফিনেটলি হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনাকে ছাড় দিচ্ছি। আমি এই প্রসঙ্গে কথাটা বলছি, মানে ধরেন ও মনে করছে তার যে জায়গায় তার সে গো ধরেছে সেগুলো কোথাও ছাড় দেবে না। এখন কি হবে? ওটা নির্বাচনে করেছে। আমি এবার তাহসিনকে জবাব দিই, সবাইকে নির্বাচনে বিএনপিকে জবাবটা দিয়ে দিলে হয় না? এখানেও তো দেখালেন তো, তাই না? তো গিয়ে নির্বাচনে দেখান, জাতি এটা চায়, জাতি ওটা চায়, শুনতে শুনতে না কান ঝালাপালা হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। 2019 সালে ইন্ডিয়ার যে ইলেকশন হয়েছে, বিজেপি কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্টকে তার ম্যানিফেস্টোতে এনেছে, আর্টিকেল 370, যেটার মাধ্যমে কাশ্মীরকে একটা স্পেশাল
অবস্থান দেওয়া হয়েছে। অবস্থা আমি যদি যেতে পারি, আমার যদি মেজরিটি থাকে, তাহলে আমি এটা বাতিল করব। খেয়াল করবেন, কংগ্রেস এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তার ক্যাম্পেইন করেছে, ও ক্যাম্পেইন করেছে, শেষ পর্যন্ত নির্বাচন হলো, বিজেপিকে সেই মেজরিটি দিল জনগণ, বিজেপিটা বাতিল করে দিল। তো আমি এই কথাটাই বলতে চাইছি, আমি তাসিরের সাথে একমত। বিএনপি যে হ্যাডাম দেখাচ্ছে, এই হ্যাডামটা না ইলেকশনে গিয়ে শেষ করে দেন সবাই মিলে, তাহলে তারপর আপনার যা যা করার ইচ্ছা আছে সব করে ফেলেন। একদম সব করে ফেলেন। এই তো আমি তাই বলছি, ফর্মুলাতে যান। এটি তো ভালো একটি কথা বলেছে, ভালো কথা নির্বাচনে গিয়ে এই হ্যাডাম দেখান না, সেটি কেন করছেন?